গুড মর্নিং শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই বাড়িতে ভালো আছো। তো আজকে আমরা ক্লাস শুরু করার পূর্বে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটা তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছো, তারপরেও তোমাদেরকে আবার বলছি। তোমরা নিশ্চয়ই বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনেছো। তো উনি একবার ওনার ড্রাইভারের সাথে কোথাও একটা যাচ্ছিলেন। তো ওনার ড্রাইভার ওনাকে বলল, স্যার আপনি যে সভায় এবং বিভিন্ন ইয়েতে যে ভাষণগুলো দেন সেগুলো আমার সবগুলোই মুখস্থ হয়ে গেছে। তখন আইনস্টাইন বলল, সত্যি নাকি? তুমি আমার সবগুলা ভাষণই মুখস্থ করে ফেলেছ? জি স্যার, আপনি কখন কি বলবেন সেটা আমার সবটাই মুখস্থ হয়ে গেছে। তো আইনস্টাইন তখন হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আজকে যে আমি আজকে যে জায়গায় যাচ্ছি সেখানে আমাকে কেউ চিনে না, ওরা আমাকে কেউ আগে দেখে নাই। তো আজকে আমি যে ভাষণটা দেব আমার পরিবর্তে তুমি ওই ভাষণটা দিয়ে দিও, দেখবো তুমি কীরকম আমার ভাষণগুলো মুখস্থ করতে পেরেছো। তো যেই কথা সেই কাজ। তো ওই জায়গায় যাওয়ার পর তো আইনস্টাইন ড্রাইভারের জায়গায় বসে রইলেন এবং ড্রাইভারকে পাঠালেন সবাই ভাষণ দেওয়ার জন্য। তো আইনস্টাইনের ড্রাইভার ভাষণ হুবহু আইনস্টাইন যে ভাষণটা দিতেন, তো ড্রাইভার সেই ভাষণটা দিয়ে দিল। আইনস্টাইন তো অবাক, কি ব্যাপার, ও তো আমার সবটা, আমি যেটা বলতাম ও তো সবটাই বলে ফেললো। তো ভাষণ শেষ হওয়ার পূর্বে পরে উনি ফিরে আসলো, ব্যাক করলো ড্রাইভার আইনস্টাইনের কাছে। তো এখানে অনেকগুলো লোক তাকে এগিয়ে দেওয়ার জন্য আসলো, ওনাকে আইনস্টাইন ভেবে। একজন বলল যে, স্যার আপনি যে 2 নম্বর এটা বললেন না, ওটা যদি আরেকটু 2 নম্বর ওটা আরেকটু ব্যাখ্যা করে বলতেন তাহলে আমার একটু সুবিধা হতো, আমি ওইটা বুঝি নাই। তখন আইনস্টাইন পিছন থেকে শুনতেছে, শুনে বলল, এখন তো ধরা পড়ে যাব, এগুলি তো সব ফাঁস হয়ে যাবে, সে কীভাবে বিশদভাবে ব্যাখ্যা করবে, এটা তো আমি সংজ্ঞাটা দিয়েছি। তো আইনস্টাইনের ড্রাইভার তখন বলল, ছি তুমি এটাও পারো না, তুমি এতটা গর্দভ, এটা তো আমার ড্রাইভারও পারে, তুমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করো, ওই সবটা বলে দেবে। আইনস্টাইন মনে মনে ভাবলো, এটাই কি, এটা থেকে তোমরা কি বুঝলে? তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। তার জ্ঞানী লোকের সাথে চললেও সেও জ্ঞানী হয়ে যায়, অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎসঙ্গে সর্বনাশ। তো আজকে চলো আমরা মূল আলোচনা চলে যাই। আজকে আমরা আলোচনা করব আমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, সমাজকর্মের শাখা। সমাজকর্মের শাখাগুলা কি? সমাজকর্মের শাখা কি? অষ্টাদশ শতকের শেষার্ধ থেকে ঊনবিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত বিশ্বব্যাপী সংগঠিত শিল্প বিপ্লবের প্রভাবে সৃষ্ট আর্থসামাজিক ও নানাবিধ মানবিক সমস্যা মোকাবেলায় প্রাতিষ্ঠানিক সেবাদানের লক্ষ্যে বিকাশ ঘটে সমাজকর্মের। সমাজকর্ম হলো বিভিন্নমুখী সামাজিক সমস্যা সমাধানকারী একটি প্রক্রিয়া। যুগ যুগ ধরে সমাজকর্মীরা সামাজিক সমস্যা বিশ্লেষণ করে এর সমাধানের উপায় উদ্ভাবন করেছেন। মানবিক সমস্যাগুলোর সাথে সমাজকর্মের বিভিন্ন শাখা প্রশাখার আন্তঃসম্পর্ক বিদ্যমান। সমাজকর্মের শাখাসমূহ মূলত সমাজের মধ্যকার মানবিক সমস্যাগুলোর সমাধানের জন্য ব্যবহার করা হয়। এই অধ্যায়ে আমরা কি কি নিয়ে আলোচনা করতে পারবো? এই অধ্যায়ে আমরা কি কি সমাজকর্মের কোন কোন শাখাগুলো নিয়ে আলোচনা করব? আমরা এই অধ্যায়ে আলোচনা করব সমাজকর্মের বিভিন্ন শাখা, যেমন চিকিৎসা সমাজকর্ম, সাইকিয়াট্রিক সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, তারপর হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম, শিল্প সমাজকর্ম এবং প্রবীণ কল্যাণ সমাজকর্ম। তো আসো আমরা প্রথমেই আলোচনা করি চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্ম কি? চিকিৎসা সমাজকর্ম কি? চিকিৎসা সমাজকর্ম হলো পেশাদার সমাজকর্মের একটা গুরুত্বপূর্ণ শাখা। বর্তমান বিশ্বের বহু প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে বিভিন্ন জটিল রোগব্যাধির জন্ম হয়েছে। এইসব রোগব্যাধির হাত থেকে মানুষকে নিরাপত্তা প্রদানের জন্য মানুষকে মুক্তির লক্ষ্যে সমাজকর্মীরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে থাকে। চিকিৎসা ক্ষেত্রে রোগ এবং রোগী পৃথক নয়।
আহ, রোগীর সামাজিক, মানসিক এবং দৈহিক, অর্থনৈতিক প্রভৃতি দিকসমূহ রোগ তথা শারীরিক দিকের চিকিৎসা ক্ষেত্রে রোগ এবং রোগী পৃথক নয়। রোগীর সামাজিক, মানসিক, দৈহিক, অর্থনৈতিক প্রভৃতি দিকসমূহ রোগ তথা শারীরিক দিকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এজন্য রোগের উৎপত্তিগত কারণ, রোগ আক্রান্ত সার্বিক অবস্থা প্রভৃতি সামগ্রিকভাবে বিবেচনা করেই রোগ নিরাময়ের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ রোগের সাথে সাথে রোগীরও চিকিৎসা করতে হবে, কারণ শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন মানসিক সুস্থতা। এই প্রসঙ্গে ডক্টর রবিনসনের উক্তিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। চিকিৎসা ক্ষেত্রে রোগ এবং রোগী পৃথক নয়। রোগীর সামাজিক, দৈহিক, মানসিক এবং অর্থনৈতিক প্রভৃতি দিকসমূহ তথা শারীরিক দিকের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য রোগের উৎপত্তিগত কারণ, রোগ আক্রান্ত সার্বিক অবস্থা প্রভৃতি সামগ্রিকভাবে বিবেচনা করে রোগ নিরাময়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ রোগের সাথে সাথে রোগীরও চিকিৎসা করতে হবে, কারণ শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন মানসিক সুস্থতা। শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন মানসিক সুস্থতা। রোগীকে প্রথমে মানসিকভাবে সুস্থ করতে হবে, তারপর রোগীকে শারীরিক চিকিৎসা সেবা প্রদান করতে হবে। এই প্রসঙ্গে সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুকে উল্লেখ আছে যে স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করে সমাজকর্ম। অতএব চিকিৎসা ক্ষেত্রে রোগের সঙ্গে রোগীর সংশ্লিষ্ট বিষয়াদি অন্তর্ভুক্ত করে কার্যকর ও ফলপ্রসূ চিকিৎসার লক্ষ্যে চিকিৎসা সমাজকর্ম প্রবর্তিত হয়। সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুকের সংজ্ঞা অনুযায়ী স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করে চিকিৎসা সমাজকর্ম। অতএব চিকিৎসা ক্ষেত্রে রোগের সঙ্গে রোগীর সংশ্লিষ্ট বিষয়াদি অন্তর্ভুক্ত করে কার্যকর ও ফলপ্রসূ চিকিৎসার লক্ষ্যে চিকিৎসা সমাজকর্ম প্রবর্তিত হয়। চিকিৎসা সমাজকর্ম সাধারণত হাসপাতাল কেন্দ্রিক হয়ে থাকে। হাসপাতালে বিভিন্ন রোগীর সেবা সংক্রান্ত নানা ধরনের কার্য পরিচালনা করে। তাই চিকিৎসা সমাজকর্মের অপর নাম হল হাসপাতাল সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্মীরা রোগী এবং তাদের পরিবারকে প্রয়োজন বোধে মানসিক সেবাও প্রদান করে থাকে। চিকিৎসা সমাজকর্মীরা সাধারণত ওষুধ প্রদান, সেবা প্রদান, শারীরিক ও মানসিক সংক্রান্ত এবং রোগীর সাথে রোগের সংক্রমণ কমানোর বিষয়ে আলোচনা করেন। চিকিৎসা সমাজকর্মীরা সাধারণত এই ধরনের পেশায় প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন। তারা রোগীর সাথে কাউন্সিলিংয়ের মাধ্যমে রোগীর বিভিন্ন প্রকার মানসিক চিকিৎসা প্রদান করে তাদের সামাজিক সেবার পরিধিকে আরও প্রসারিত করে থাকেন। তো এতক্ষণ আমরা বললাম চিকিৎসা সমাজকর্ম কি। নিশ্চয়ই বুঝতে পারছো চিকিৎসা সমাজকর্ম কাকে বলে বা চিকিৎসা সমাজকর্মের ধারণাটা কি। তো চিকিৎসা সমাজকর্মের সার্বিক ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই 1880 সালে ইংল্যান্ডে মানসিক রোগীদের রোগের পুনরাক্রমণ রোধ করার জন্য চিকিৎসা উত্তর সেবাদানের ব্যবস্থা করা হয়। 1890 সালে স্যার চার্লস এস লক এর উৎসাহে গঠিত হয় লেডি অ্যালামনাস সংগঠন। এই সংগঠনের কর্মীরা রোগীর সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন। এইসব অভিজ্ঞতার ভিত্তিতে 1905 সালে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক ডক্টর রিচার্ড সি ক্যাবট প্রথম রোগ চিকিৎসায় সমাজকর্মীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। তো 1918 সালে আমেরিকায় সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম সমিতি গঠিত হয় ও তারপরে 1990 সালে চিকিৎসা সমাজকর্মীদের প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট অফ অ্যালামনাস প্রতিষ্ঠিত হয়, যার মাধ্যমে চিকিৎসা সমাজকর্মের বাস্তব প্রয়োগের ব্যাপক প্রসার ঘটে। বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পারি বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পাকিস্তান আমলে শুরু হয়ে চিকিৎসা সমাজকর্ম শিরোনামে
তদানীন্তন পাকিস্তান আমলে জাতিসংঘ ও রেড ক্রসের উদ্যোগে যৌথ প্রচেষ্টায় সমাজ কল্যাণ পরিষদ 1957 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে চিকিৎসা সমাজকর্ম প্রয়োগ শুরু হয় ও তারপরে 1961 সালে সমাজ কল্যাণ পরিদপ্তর প্রতিষ্ঠার পর চট্টগ্রাম, রাজশাহী, ঢাকার মিটফোর্ড ও বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম প্রয়োগ করা শুরু হয়। এ ধারা স্বাধীন বাংলাদেশে অব্যাহত থাকে। হাসপাতালে চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব ও বাস্তবতা অনুধাবন করে 1977 সালে বাংলাদেশ সরকার দেশে 11টি হাসপাতালে এই কর্মসূচি প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করেন। আমি আবারও বলছি, হাসপাতালে চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকার 1977 সালে বাংলাদেশে 11টি হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শুরু করে। 1984 সালে সরকারের প্রশাসনিক পুনর্গঠনের প্রেক্ষিতে চিকিৎসা সমাজকর্মের নানা পরিবর্তন করে হাসপাতাল সমাজসেবা রাখা হয়। বর্তমানে বাংলাদেশের সকল মেডিকেল কলেজ ও হাসপাতালে ও প্রাক্তন জেলা হাসপাতালগুলোতে চিকিৎসা সমাজসেবা চালু রয়েছে। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তার জন্য চিকিৎসা সমাজ সেবা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে 419টি উপজেলা হেলথ কমপ্লেক্সের কার্যক্রমের আওতায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ হিসেবেও রোগী কল্যাণ সমিতিকে বর্তমানে সরকার কাজ করার অনুমতি দিয়েছেন। এবার আসো আমরা জানি চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব কতটুকু। চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব কী? উন্নত ও উন্নয়নশীল দেশসহ বিশ্বের সকল দেশের মানুষের জন্য চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব অপরিসীম। রোগীর বিভিন্ন দৈহিক, অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, আবেগীয়, বুদ্ধিবৃত্তিক প্রভৃতি সমস্যার সমাধান এবং সার্বিক কল্যাণ সাধন করে তাকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা, স্বাভাবিকভাবে পুনর্বাসন কিংবা সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলার ক্ষেত্রে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সমাজকর্মীরা রোগীকে পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান, মানসিক সমর্থন দান, বস্তুগত ও অবস্তুগত সেবার মাধ্যমে সক্ষম করে তুলতে পারে। বস্তুগত সেবার মধ্যে রয়েছে ওষুধপত্র, রোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ প্রদান, এবং অবস্তুগত সেবার মধ্যে রয়েছে সামাজিক ও মানসিক সমর্থন, সামাজিক যোগাযোগ, রোগীর গৃহ পরিদর্শন, পরামর্শ সহায়তা, কাউন্সেলিং সেবা, বিভিন্ন ধরনের থেরাপি প্রভৃতি। আর এইসব কারণে চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব দিন দিন বেড়ে চলছে। বিভিন্ন ক্ষেত্রে সমাজকর্মের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক হলো, অসুস্থ হলে রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে তাকে চিকিৎসা গ্রহণে উদ্যত করা। কিন্তু অধিক লোক চিকিৎসা বিষয়ে অজ্ঞ ও অসচেতন, তারা চিকিৎসার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না। এমত অবস্থায় হাসপাতাল সমাজসেবা বা চিকিৎসা সমাজকর্মের মাধ্যমে রোগীকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা গ্রহণে উদ্যত করা সম্ভব। আবার হাসপাতালে ভর্তির পর নতুন পরিবেশে রোগী ঠিকমতো খাপ খাওয়াতে পারে না। হাসপাতাল সমাজসেবা চিকিৎসক, নার্স ও অন্য ব্যক্তিদের সাথে রোগীর সামঞ্জস্য বিধানে সহায়তা দান করে। এরপর আবার রোগ ও রোগীর কার্যকর ফলপ্রসূ নিরাময়ের জন্য পুনরুদ্ধার, রোগ নির্ণয় ও সামাজিক যোগাযোগ হাসপাতাল সমাজসেবার এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। আবার চিকিৎসা গ্রহণকালে রোগীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যেমন পরিবার, আত্মীয় স্বজন প্রভৃতি। হাসপাতাল সমাজসেবার মাধ্যমে কার্যকরভাবে যোগাযোগ করা সম্ভব। রোগী চিকিৎসাকালে রোগীর জন্য বহু পদক্ষেপ নিতে হয়, যেমন এক্স-রে, বিভিন্ন প্যাথোলজিক্যাল পরীক্ষা, রক্ত পরীক্ষা, অস্ত্রোপচার, অন্যত্র প্রেরণ প্রভৃতি। অনেক ক্ষেত্রে রোগীর পক্ষে এসব গ্রহণ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মীরা সহায়তা প্রদান করে। চিকিৎসা গ্রহণকালে ও চিকিৎসার পরবর্তীকালে চিকিৎসার বহু উপকরণ, যেমন ঔষধপত্র, রক্ত, তারপর ক্রাস্ট, হুইল চেয়ার ইত্যাদি প্রয়োজন হয়। দরিদ্র অসহায় রোগীদের পক্ষে এসব সংগ্রহ করা সম্ভব হয় না। এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মীরা তখন রোগী কল্যাণ সমিতি থেকে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। চিকিৎসা সমাজকর্মের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো রোগীদের মানসিক তৃপ্তি, একাকিত্ব দূরীকরণ ও বিনোদনের ব্যবস্থাকরণে হাসপাতাল সমাজসেবা
অতি প্রয়োজনীয় চিকিৎসার সফলতা অর্জনে রোগীর মনস্তাত্ত্বিক অবস্থার একান্ত প্রয়োজন, যা সমাজসেবা বিভাগ সম্পাদন করতে পারে। আবার আরেকটা দিক আছে, সেটা হলো হাসপাতালের বিভিন্ন বিষয়, যেমন সভা সমিতি পরিচালনা, প্রশিক্ষণ, নথিপত্র সংরক্ষণ, প্রচারণা প্রভৃতি। এক্ষেত্রে সমাজসেবা বিভাগ গুরুত্বপূর্ণ কাজ করে। এবার তো জানলাম চিকিৎসা সমাজকর্ম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবার আসো আমরা জানি এক্ষেত্রে একজন চিকিৎসা সমাজকর্মী কী ভূমিকা করতে পারে। একজন চিকিৎসা সমাজকর্মী একজন রোগীর জন্য কী ভূমিকা রাখতে পারে। বর্তমান বিশ্বের চিকিৎসা পদ্ধতির অপরিহার্য অঙ্গ হিসেবে চিকিৎসা সমাজকর্ম স্বীকৃত। এই চিকিৎসা সমাজকর্মের দায়িত্বে রয়েছেন চিকিৎসক সমাজকর্মীরা। এক্ষেত্রে সাধারণত প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন। একজন চিকিৎসা সমাজকর্মীর ভূমিকাগুলো হলো: এক, রোগীর সামাজিক অবস্থাকে কর্তৃত্বপূর্ণভাবে সংজ্ঞায়িতকরণ এবং রোগের উৎপত্তি ও চিকিৎসার উপর প্রভাব বিস্তারকারী সামাজিক শক্তি ও উপাদানসমূহ চিহ্নিতকরণ। তারপর হচ্ছে রোগীর রোগ নিরাময়ের ক্ষেত্রে বিরূপ প্রভাব উপাদানসমূহের পরিবর্তনের জন্য হস্তক্ষেপের উপযুক্ত পদক্ষেপ নির্বাচন করতে পারেন। তারপর হচ্ছে যৌথ চিকিৎসা পরিচালনা ও চিকিৎসার ফলাফল মূল্যায়নে অংশগ্রহণ করা এবং যৌথ চিকিৎসা পরিকল্পনার লক্ষ্য ও কাঠামোর সাথেই সামাজিক চিকিৎসার বাস্তবায়ন। একজন চিকিৎসা সমাজকর্মী এক্ষেত্রে আরও যে ভূমিকাগুলো পালন করতে পারেন সেগুলো হচ্ছে রোগীকে উদ্ধৃতকরণ, মানে তাকে রোগ নিরাময়ের জন্য তাকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য উদ্ধৃত করা, তারপর হচ্ছে রোগীকে হাসপাতালে ভর্তি করা, তারপর হচ্ছে সামঞ্জস্য বিধান করা, তারপর হচ্ছে চিকিৎসার উপকরণগুলো সরবরাহ করা, যেমন চিকিৎসার উপকরণ যেমন মূল্যবান ওষুধপত্র, রক্ত, তারপরে রাউন্ডিং, রক্তপথ্য, চশমা প্রভৃতি। তারপরে আরেকটা হচ্ছে চিকিৎসা সহযোগিতা। চিকিৎসা সমাজকর্মীরা তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন। আরেকটা হচ্ছে মানসিক ও সামাজিক চিকিৎসা। একজন রোগীকে তার মানসিক রোগের চিকিৎসার সাথে সাথে তার সামাজিক চিকিৎসা অতি প্রয়োজনীয়। এই ক্ষেত্রে সমাজসেবা অফিসার ব্যক্তি, দল ও পরিবার ভিত্তিক থেরাপির মাধ্যমে মানসিক ও সামাজিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। আবার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে সম্পর্ক স্থাপন। একজন চিকিৎসা সমাজকর্মী রোগীর সাথে ডক্টর এবং নার্সদের এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করবেন। তারপর হচ্ছে চিত্ত বিনোদন। চিকিৎসার জন্য যারা চিকিৎসার সেবার জন্য যারা মানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকেন, তাদের অনেক সময় একঘেয়েমি লাগে, তারা নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না। এই ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মীরা তাদেরকে চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে পারেন বা চিত্ত বিনোদনের ব্যবস্থা করে থাকেন। আবার কর্মস্থলের সঙ্গে যোগাযোগ। হঠাৎ করে রোগাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রোগীর চাকরি যাতে হাতছাড়া না হয়, সেই জন্য রোগীর কর্মস্থলের সাথে সমাজকর্মী যোগাযোগ স্থাপন করবেন। তারপর হচ্ছে রোগ পরিবর্তী সেবা প্রদান। চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ মোতাবেক চলা, পুষ্টিকর খাদ্য গ্রহণ, বিশ্রাম নেওয়া, চশমা, ক্রাচ, হুইল চেয়ার ইত্যাদি সরবরাহ, বাড়িতে প্রেরণ এবং বিশেষ সেবার প্রয়োজনে রোগীর বাসগৃহে ব্যবস্থা করা সম্ভব না হলে কোনো বিশ্রামাগার নিজ গৃহে বা আত্মীয় স্বজনের বাড়িতে রাখার ব্যবস্থা করতে পারেন চিকিৎসা সমাজকর্মী। এক্ষেত্রে তিনি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাহায্য ও সেবা গ্রহণ করতে পারেন। একজন চিকিৎসা সমাজকর্মী আরও যে ভূমিকাগুলো পালন করতে পারেন সেগুলো হচ্ছে মানসিক সমর্থন দান, বস্তুগত সামগ্রী সরবরাহকরণ, গৃহ পরিদর্শন অনুসরণ, পুনর্বাসন সভা সমিতি পরিচালনা করা, সচেতনতা সৃষ্টি করা, পুনরাক্রমণ রোধ, প্রশিক্ষণ প্রদান, ভারসাম্যহীনতা দূরীকরণ, রোগী কল্যাণ সমিতি, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, বই পুস্তক সংরক্ষণ, ব্লাড ব্যাংক গঠন, রক্ত সরবরাহকরণ, মৃতদেহ সৎকার, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর প্রতি মাকে উদ্ধৃতকরণ, পরিবার পরিকল্পনা কর্মসূচির সম্প্রসারণ ইত্যাদি।
তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হলো চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্ম কাকে বলে, চিকিৎসা সমাজকর্ম আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ, এবং চিকিৎসা সমাজকর্মীদের ভূমিকা চিকিৎসার ক্ষেত্রে একজন চিকিৎসা সমাজকর্মী কী কী করতে পারে বা কী কী অবদান রাখতে পারে। এবার আসো আমরা পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম। ক্লিনিক্যাল সমাজকর্ম হলো চিকিৎসা সমাজকর্মের একটি বিশেষ শাখা বা এক অংশ বিশেষ। কেননা চিকিৎসা সমাজকর্মে মানব সমস্যার সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়, আর কিন্তু ক্লিনিক্যাল সমাজকর্মে মানব সমস্যা সমূহকে ক্ষুদ্র আঙ্গিকে বিশ্লেষণ করা হয়। ক্লিনিক্যাল সমাজকর্মে কোনো রোগ ব্যক্তি বা ক্ষুদ্র প্রতিষ্ঠানের উপর কীভাবে প্রভাব বিস্তার করে তা নিয়ে সার্বিকভাবে আলোচনা করা হয়। ক্লিনিক্যাল সমাজকর্মীরা দলগতভাবে কাজ করে থাকেন। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন রোগীকে ধাপে ধাপে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। ক্লিনিক্যাল সমাজকর্মীরা রোগীদের শারীরিক ও মানসিক উভয় প্রকার চিকিৎসা সেবা দিয়ে থাকেন। রোগীর মানসিক উৎকর্ষ সাধনের জন্য একক কাউন্সেলিং এবং দলগত কাউন্সেলিংয়ের ব্যবস্থাও গ্রহণ করে থাকেন। ইংরেজি ক্লিনিক্যাল শব্দটি গ্রিক শব্দ ক্লাইন থেকে উৎপত্তি। ক্লাইন শব্দের অর্থ হচ্ছে বেড বা এট দ্য বিসাইড। বর্তমানে যা জনগণের সাধারণ জীবনযাত্রার পাশে অবস্থান অর্থে গ্রহণ করা হয়েছে। অনেক সমাজকর্মী ক্লিনিক্যাল সমাজকর্ম পরিভাষাটি ব্যক্তি সমাজকর্ম অর্থে ব্যবহার করে থাকেন, যদিও এর সঙ্গে ক্লিনিক্যাল সমাজকর্মের অনেক দিক পার্থক্য রয়েছে। 1984 সালে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি NASW সর্বপ্রথম এই ধারণাটির সূত্রপাত ঘটায়। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী ক্লিনিক্যাল সমাজকর্ম হল মানসিক ও সামাজিক সামঞ্জস্যহীনতা, বিকলাঙ্গতা অথবা আবেগীয় ও মানসিক ভারসাম্যহীনতার মতো অক্ষমতার প্রতিকার এবং প্রতিরোধে সমাজকর্মের তত্ত্ব ও পদ্ধতির পেশাগত অনুশীলন। তার আরেকটা সংজ্ঞা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের, সেটা হলো এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের সংজ্ঞা অনুযায়ী ক্লিনিক্যাল সমাজকর্ম বলতে ব্যক্তি, পরিবার এবং দলের সঙ্গে অথবা তাদের পক্ষে প্রত্যক্ষভাবে সমাজকর্ম অনুশীলন করাকে বোঝায়। ক্লিনিক্যাল সমাজকর্মীরা সেবাগ্রহীতাদের নিয়ে তাদের সামাজিক ও মানসিক পরিবর্তন এবং সামাজিক ও আর্থিক সম্পদ বৃদ্ধির প্রচেষ্টা চালায়। তো বুঝতে পারছো ক্লিনিক্যাল সমাজকর্ম কি? আসলে ক্লিনিক্যাল সমাজকর্মটা হচ্ছে চিকিৎসা সমাজকর্মীরই একটা অংশ বিশেষ। চিকিৎসা সমাজকর্মের মধ্যে ক্লিনিক্যাল সমাজকর্মটা হচ্ছে চিকিৎসা সমাজকর্মের একটা ছোট্ট অংশ বিশেষ বা ছোট্ট একটা আওতা বিশেষ। এবার আমরা জানি ক্লিনিক্যাল সমাজকর্মের গুরুত্বটা কি। চিকিৎসা সমাজকর্মকে আরও মজবুত ও দৃঢ় করার জন্যই ক্লিনিক্যাল সমাজকর্মের আবির্ভাব। চিকিৎসা সমাজকর্মকে আরও মজবুত ও দৃঢ় করার জন্যই ক্লিনিক্যাল সমাজকর্মের আবির্ভাব হয়েছে। চিকিৎসার মান উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়ন ক্লিনিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিনিক্যাল সমাজকর্ম অনুশীলনের জ্ঞানের ভিত্তি হলো বিশেষ মানসিক ও সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে মানব বিকাশ সংশ্লিষ্ট তত্ত্ব। ক্লিনিক্যাল সমাজকর্মীরা দৈহিক ও মানসিক অসুস্থতা, পরিত্যক্ত, বঞ্চিত এবং সহিংসতার শিকার মানবগোষ্ঠী নিয়ে কাজ করেন। অটিজম আক্রান্ত শিশুদের পারস্পরিক মিথস্ক্রিয়া, জীবনমুখী আত্মব্যবস্থাপনা, দক্ষতা বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্লিনিক্যাল সমাজকর্মের আরও কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো হলো ক্লিনিক্যাল সমাজকর্মে রোগীকে প্রত্যক্ষভাবে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
তারপরে আলোচনার মাধ্যমে জটিল রোগের সংক্রমণ সম্পর্কে রোগীকে অবহিত করা হয়। আবার পারিবারিক কলহের ফলে মানসিক রোগে আক্রান্ত রোগীদের পরিবারের সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করে। আবার শারীরিক রোগীদের রোগের ভিডিও ও রোগের গতি প্রকৃতি বিশ্লেষণ করে রোগ থেকে রক্ষার উপায় সম্পর্কে সার্বিক পর্যালোচনা করে। ক্লিনিক্যাল সমাজকর্মীরা খাদ্যের পুষ্টিমান সম্পর্কে সার্বিক তথ্যাদি সরবরাহ করা থাকে। আবার ক্লিনিক্যাল সমাজকর্মীরা মানসিক রোগীকে পারিবারিক পরিবেশের আওতায় এনেও এর কার্য প্রদান করে থাকে। এবার এসব ক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্মী কি করতে পারেন, মানে রোগীর সেবাদানের ক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্মীরা কি কি ভূমিকা পালন করতে পারে। প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ পর্যায়ের সমাজকর্মীর মাধ্যমে ক্লিনিক্যাল সমাজকর্মের অনুশীলন করা হয়। মানবীয় সমস্যা ও দুর্দশার নানা দিক ক্লিনিক্যাল সমাজকর্মের আলোচনার অন্তর্ভুক্ত। বিজ্ঞানসম্মত উপায়ে সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সমস্যা সমাধানে ক্লিনিক্যাল সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাইকোথেরাপির মাধ্যমে বিভিন্ন সমস্যাগ্রস্ত ব্যক্তি বা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করা হয়। এখানে একজন সমাজকর্মী শিক্ষকের ভূমিকা পালন করতে পারেন। ক্লিনিক্যাল সমাজকর্মীরা দৈহিক ও মানসিকভাবে অসুস্থ, পরিত্যক্ত, বঞ্চিত ও সহিংসতার শিকার মানব গোষ্ঠী, উদ্ধস্ত, বেকার, দুর্বল এবং অসহায় সমস্যাগ্রস্ত ব্যক্তিদের আচরণ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন এবং তাদের সমস্যা সমাধানে সহায়তা প্রদান করেন। তাই বর্তমান সমাজ ব্যবস্থায় মানবীয় সমস্যা সমাধানে ক্লিনিক্যাল সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই দুইটা সমাজকর্মের দুইটা শাখার সাথে পরিচিত হলাম। আমরা পরবর্তী ক্লাসে সমাজকর্মের বিভিন্ন অন্য শাখাসমূহ, যেমন বিদ্যালয় সমাজসেবা, তারপর হচ্ছে সাইকিয়াট্রিক সমাজকর্ম, তারপর হচ্ছে শিল্প সমাজসেবা, তারপর আরেকটা হচ্ছে প্রবীণ কল্যাণের ধারণা, এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা বাড়িতে অবশ্যই এই দুইটা আরও ভালো করে পড়াশোনা করবে। এবং কি বলবো, তোমাদের পৃথিবীর এই একটা সংকটময় মুহূর্তে তোমাদের সাথে আমাদের অনলাইনে ক্লাস করা হবে এবং এখানে তোমাদের সাথে আমাদের এতটুকুই যোগাযোগ সীমাবদ্ধ। তোমাদের সাথে আমরা আর অন্যভাবে আগের মতো ক্লাস করতে পারতেছি না। তো তোমরা বাড়িতে বসে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবে। তোমাদের এই সুযোগটাকে তোমরা কাজে লাগাবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমাদের হাতে হয়তো পরীক্ষা হতেও পারে, তো তোমরা অবশ্যই পড়াশোনা করবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, অযথা বাইরে ঘোরাফেরা করবে না এবং অযথা সময় নষ্ট করবে না। ভালো থেকো সবাই। আর ভালোভাবে, আমি আবার বারবার বলছি, তোমরা অবশ্যই বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সমাজকর্ম এগুলা ভালো করে পড়াশোনা করবে।